আমার মতো লক্ষ লক্ষ মানুষ বলেছে যে সমস্ত দপ্তরে মন্ত্রণালয়ে আমরা ছাত্রদের প্রতিনিধি চাই। যাওয়ার পরে তাদের যে কার্যক্রম, আমরা যে আমানত রেখেছিলাম ওদের হাতে, সেই আমানতের তো এক অর্থে খেয়ানত হয়েছে। কত লজ্জার ব্যাপার, ৮ মাস হয়ে গেছে, 850-60 জনের একটা শহীদের তালিকা করা আছে, সম্ভবত অক্টোবর নভেম্বরের। সেই তালিকাটা আজ পর্যন্ত আপডেট করা হয় নাই। একটা সময় ছিল আমরা একেবারে অপেক্ষা করতাম যে আমাদের ছাত্রনেতারা কি বলবেন। এখন আর সেই অবস্থাটা নেই। এটা মানে আমি বলবো দুর্ভাগ্যজনক এই অর্থে যে যারা ছাত্রনেতারা আছেন এরা তো আসলে আমাদেরই প্রতিনিধি ছিলেন। আমরা আমাদের সমস্ত আস্থা, বিশ্বাস, ভালোবাসা সব কিছু তাদের উপরে অর্পণ করেছিলাম অন্ধভাবে, চোখ বুঝে। এখন এই 8 মাসে দুর্ভাগ্যজনকভাবে সেটাতে একটা ছেদ পড়েছে, অস্বীকার করার কোনো উপায় নাই। আমাদের আস্থার জায়গাটা প্রশ্নবিদ্ধ। বিশেষ করে এনসিপি গঠনের প্রথমে তো দেখেন 5 আগস্টের পরপরই সমন্বয়ক বলে তো কিছু ছিল না। মানুষ তো দলীয় ব্যানারে আসেনি, নিজের দায়িত্ববোধ থেকে দেশের কারণে ঝাঁপিয়ে পড়েছিল। তো সেই সময় তো আমরা জানি যে অনেক সমন্বয়ক কাজ করেছেন যে যার জায়গা থেকে, কিন্তু 5 আগস্টের পরে হঠাৎ করে 18 জনের, খুব সম্ভবত 18 জনের সমন্বয়ক কমিটি ঘোষণা করে ওরা জিনিসটাকে রেস্ট্রিক্টেড করে দিল যে এই 18 জনের বাইরে কোনো সমন্বয়ক বলে কেউ থাকবে না। সেটা ছিল খুব শকিং, মানে সেটা একটা খারাপ কাজ ছিল। আচ্ছা, এইভাবে করে শুরু হলো, মানে রেস্ট্রিক্টেড করে দেয়া, দরজা বন্ধ করে দেয়া, জানালা বন্ধ করে দিয়ে ছোট ছোট করে আনা, এই প্রক্রিয়ার ভেতর থেকে শুরু হলো। এরপরে জাতীয় নাগরিক কমিটি যখন করে তখন ওরা এই রেস্ট্রিকশন সেই রেস্ট্রিকশন, মানে আমি বোঝাতে চাচ্ছি যে দরজাটা খোলার বদলে তারা খোলা দরজাটাকে বন্ধ করা শুরু করলো। এরপরে আসলো এনসিপি, খুব সিলেক্টিভ ওয়েতে তারা বৈষম্য থেকে নিয়ে কি করলো। জুলাই ফাউন্ডেশনের পারফরমেন্স নিয়ে আসলো, শহীদদের তালিকা প্রণয়ন নিয়ে আসলো, আহতদের তালিকা, চিকিৎসা, মানে কত লজ্জার ব্যাপার। 8 মাস হয়ে গেছে, 850-60 জনের একটা শহীদের তালিকা করা আছে, সম্ভবত অক্টোবর নভেম্বরের। সেই তালিকাটা আজ পর্যন্ত আপডেট করা হয় নাই। আপনি যদি শুধু এইটা চিন্তা করেন, দেখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটি থেকে আমি নিজে বলেছি, আমার মতো লক্ষ লক্ষ মানুষ বলেছে যে সমস্ত দপ্তরে মন্ত্রণালয়ে আমরা ছাত্রদের প্রতিনিধি চাই। কেন চেয়েছি? যাতে আমার জুলাই স্পিরিটের একটা প্রতিফলন এই ইন্টারিম সরকারের থাকে, সেই কারণে আমরাই বলেছি। তারা গেছে, কিন্তু যাওয়ার পরে তাদের যে কার্যক্রম, পারফরমেন্স, সেটা তো আমাদের চাহিদার সঙ্গে, বা আমরা যে আমানত রেখেছিলাম ওদের হাতে, সেই আমানতের তো এক অর্থে খেয়ানত হয়েছে। এরকম আরও আছে। এরপরে আসেন আপনি সচিবালয়ে টেন্ডারবাজি, চাঁদাবাজি। শুনেন, আওয়ামী লীগ করতো, এখন আওয়ামী লীগ করবে না, এটাই স্বাভাবিক। যারা খুনি দোসর, টাকা পাচারকারী, কালো টাকা বানানো ছিল, তারা কাফফারা দেবে, এটাই স্বাভাবিক। কিন্তু আপনি তাদের কাছ থেকে কাফফারা নিয়ে আপনি তো ওই খুনির দোসরদেরকে পুনর্বাসন করতে পারেন না। পারেন? তাহলে সেটা আপনি কি করলেন? আপনি তো জুলাইয়ের সঙ্গে এক ধরনের, মানে কি বলবো, এটা গাদ্দারি বলবো না প্রতারণা বলবো, কাজটা ঠিক হয়নি। এরপরে শুরু হলো আস্তে আস্তে তাদের গাড়ি বহরের শো, হেলিকপ্টার প্রদর্শনী, 5 তারকা হোটেলে 10,000 টাকা করে ইফতার খাওয়া। মানে আপনি একটা সাধারণ সেন্সের যে কেউ হয়তো বলতে পারি না, কারণ ওরা আমাদেরই ছাত্র নেতা, আমরাই ওদেরকে নেতৃত্বের মেনে নিয়েছি। আমি নিজে বলেছি নাহিদ ইসলাম আমার নেতা, সেই জন্য হয়তো আমরা ভাবছি যে না, ওরা শুধরাবে, ওরা ঠিক হবে, ভুলগুলো বুঝতে পারবে। কিন্তু দুঃখজনকভাবে সেরকম কোনো, আমি মানে আপনারাও বলবেন, মানুষই আসলে সেরকম শোধরানোর জায়গাটা দেখতে পাচ্ছে না। এই কারণেই হয়তো আমি বলবো যে এখন যখন নাহিদ ইসলাম বক্তৃতা করেন, মানুষ হয়তো আর শোনার ইন্টারেস্ট পায় না।